বহুল প্রতীক্ষার পরে ইমরান হাশমি ও দিশা পাঠানি অভিনীত আওরাপ্পান 2 মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় শিবম পণ্ডিতকে। আলিয়াকে হারানোর পর থেকে সে একদমই ছন্নছাড়া হয়ে গিয়েছিল। যখনই আলিয়ার কথা তার মনে পড়তো তখন সে চলে আসতো কবরস্থানে এবং আলিয়ার কবরের পাশে বসে ওকে নিয়েই চিন্তা করত। আলিয়ার প্রত্যেকটা জন্মদিনেই শিবম চলে আসতো তার কবরের কাছে এবং ফুল দিত। শিবম তার জীবনের সবকিছুই পেছনে ফেলতে পেরেছিল, কিন্তু আলিয়াকে নিয়ে তার মেমোরিগুলো পিছিয়ে ফেলতে পারেনি। এমনই একদিন যখন শিবম আলিয়ার কবরের পাশে বসেছিল, ঠিক তখনই তার কানে ভেসে আসে একটা বাচ্চার কান্নার আওয়াজ। তখন সে সেদিকে গেলে দেখতে পায় ছোট্ট একটা মেয়েকে, যাকে তার আপন মানুষই হয়তোবা কবরস্থানে ফেলে গিয়েছিল। তখন শিবম ওকে নিয়ে চলে আসে পাশের আশ্রমে। এই দুনিয়াতে শিবমেরও কেউ ছিল না, তাকেও এই আশ্রমের মানুষই পেলে পুষে বড় করেছিল। এজন্যই সেই বাচ্চাটাকেও সে এখানেই এনেছে আশ্রমে। তখন থেকে শিবম এই আশ্রমের আশেপাশেই ঘোরাঘুরি করতো সবসময়। আর এই বাচ্চাটার নামও সে রেখেছিল আলেয়া। আলেয়ার সাথে আবার শিবমের অনেক বেশি অ্যাটাচমেন্ট হতে শুরু করে। ধীরে ধীরে বড় হতে থাকে আলেয়া। দেখতে দেখতেই ওর বয়সটা 5 বছর হয়ে যায়। তবে এতদিনেও শিবম একবারের জন্য আলেয়ার সাথে কথা বলেনি। কিন্তু সবসময় আলেয়া শিবমের সাথে কথা বলতে চাইতো, কারণ সে খুব ভালো করেই জানতো যে তাকে কবরস্থান থেকে এখানে উঠে এনেছিল শিবমই, এবং তার নামটাও শিবমই রেখেছিল। এরপর হঠাৎ করেই সেই আশ্রমে চলে আসে এক দম্পতি। ওরা এসেই পছন্দ করে ফেলে আলিয়াকে। তবে আলিয়া ওদের সাথে একদমই যেতে চাইছিল না। এজন্য সে চলে যায় শিবমের কাছে এবং তার সাথে ব্যাপারটা নিয়ে কথা বলে এবং তার সাথেই থাকতে চায়। কিন্তু শিবমকে জানায় পরিবার ছাড়া জীবনযাপন করা খুবই কঠিন, কারণ আমি পরিবার ছাড়াই থেকেছি, তো আমি সবকিছু খুব ভালোভাবেই জানি। এজন্যই আমি চাইছি যে এই পরিবারটার সাথে তুমি থাকো। শিবমের মুখে এসব কথা শুনে আলিয়া ওর কথাগুলো মেনে নেয় আর সবাইকে বিদায় জানিয়ে সেই পরিবারের সাথে চলে যায়। যেতে যেতে শিবমকে বলে যায়, আমি যখনই তোমাকে ডাকবো তোমার কিন্তু আসতে হবে আমার কাছে। শিবমও তখন ওকে হ্যাঁ বলে। তবে এখান থেকে আলিয়া যাওয়ার পর থেকেই শিবম একদমই ভেঙে পড়েছিল। তার কেন যেন মনে হচ্ছিল আলিয়া ওর কাছে থেকে অনেক দূরে চলে গেছে। নিজের নর্মাল লাইফটাও সে কাটাতে পারছিল না। এই ব্যাপারগুলো যেন একদমই মেনে নিতে পারছিল না শিবম। এজন্য শিবম এখান থেকে দূরে যাওয়ার ফয়সালা করে। যখন সে একটা ট্রেনে করে যাচ্ছিল তখনই ওর কাছে চলে আসে এক ইন্টারপোলের এজেন্ট। ওনার নাম সমর। এখানে জানা যায় এই ইন্টারপোলের এজেন্টটা শিবমের সম্পর্কে অনেক কিছু আগে থেকেই জানতো। শিবম প্রথমে কার হয়ে কাজ করতো এবং 6টা গুলি লাগার পরেও সে কিভাবে এখনো বেঁচে আছে এই সব কিছু সম্পর্কেই জানতো সমর। সমর চাইছিল যে শিবম তার একটা কাজ করে দিক, কিন্তু শিবম ওকে জানায়, আপনি যে শিবমের কথা বলছেন সে অনেক আগেই মারা গেছে, এজন্য সে আপনাকে কোনো সাহায্যই করতে পারবে না। তখন সমর অবশ্য এমন কিছু কথা বলে যেগুলো শোনার পরে শিবম একদম পুরোপুরি ভেঙে যায়। আলিয়াকে যারা বাবা মা সেজে নিয়ে গিয়েছিল তারা আসলে কোনো বাবা মাই নয়, ওরা ছেলেপেলেদেরকে এভাবে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করে দিত। কিন্তু একটা অপারেশনের সময় ওদের দুইজনকেই মেরে ফেলা হয়েছিল। তবে যতক্ষণ ওদেরকে মারা হয়েছিল ততক্ষণে আলিয়াকে তারা বিক্রি করে দিয়েছে এবং আলিয়া এখন পৌঁছে গেছে ব্যাংকক। তাকে শুধু একাই পাঠানো হয়নি, ওর সাথে আরও আশেপাশের বিভিন্ন দেশ থেকে 40 থেকে 50 জন বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছিল এবং পাঠানো হয়েছিল ব্যাংকক। এগুলো শুনে শিবম আর দেরি করে না এবং আলিয়াকে বাঁচানোর জন্য ব্যাংককে এসে পৌঁছে। আসলে ওর সকল ব্যবস্থাই করে দিয়েছিল সমর। তবে সে সাথে এটাও জানায় যে যদি সেখানে গিয়ে সে ধরা পড়ে যায় তখন কিন্তু সমর এটা বলে দিবে যে তার সাথে কোনো সম্পর্কই নেই সমরের। সে এখানে সবার সম্পর্কে এক এক করে বলতে শুরু করে। সবার প্রথমে এই দলের লিডার অমৃতের সম্পর্কে জানায়। সেই এই সকল ব্যাপার স্যাপার সামলায়। ওরা মূলত নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা করত, কিন্তু অমৃতের ছেলে জোরাবর বাচ্চা পাচারের কাজ করত। সকল বাচ্চা এর কাছে ছিল এবং ওদেরকে বিক্রি করে দিতে চাইছিল জোরাবর। সে আসলে খুবই ভয়ঙ্কর এবং জঘন্য একজন মানুষ। সে নিজের কাজের জন্য যাকে ইচ্ছা তাকে মেরে ফেলতে পারে। এরপর অমৃতের রাইট হ্যান্ড ম্যান জয়দীপের সম্পর্কে বলা হয়। সে ছিল আসলে অমৃতের বডিগার্ড স্বরূপ। সবসময় ওকে বিভিন্ন জায়গা থেকে বাঁচিয়ে আসতো জয়দীপ। অনেক অ্যাটাক তো অমৃত পর্যন্ত পৌঁছাতেও দিত না সে। আরও 2 জন লোক ছিল ওদের গ্যাংয়ে। একজনের নাম ছিল মাহমুদ আর আরেকজনের নাম ছিল চেঙ্গিস। মাহমুদের কাজ ছিল ওদের অ্যাকাউন্ট দেখাশোনা করা, আর চেঙ্গিস ওদের বাহিনীটা সামাল দিত। এরা 4 জনই খুবই ভয়ঙ্কর এবং জঘন্য টাইপের মানুষ,
কারো ওপরে কোনো দয়া দেখাতো না। এরা যদি কাউকে মারতে হতো তাহলে চোখ বন্ধ করেই ওদেরকে মেরে ফেলতো। এর পরপরই অমৃতের দ্বিতীয় ছেলের সম্পর্কে জানা যায়। ওর নাম সিকান্দার। তার মস্তিষ্ক অন্য মানুষের থেকে একটু আলাদাভাবে কাজ করত। সে পুরোপুরি বাচ্চার মতোই থাকত। বয়স বাড়ার সাথে সাথে ওর মস্তিষ্ক একদমই বাড়েনি। এরপরে দেখানো হয় অমৃতের মেয়ে জারাকে। সে অনেক বেশি সুন্দরী এবং অনেক ইন্টেলিজেন্টও। মিউজিক প্লে করা ছিল তার খুবই পছন্দের। পরের দৃশ্যে নাফিসা নামের এক গ্যাংস্টারকে দেখা যায়, যার সাথে ঝামেলা ছিল আবার অমৃতের। নাফিসারও অনেক বড় একটা গ্যাং আছে। নাফিসা এবং অমৃতের মধ্যে একদমই বনিবনা হতো না, এজন্য সবসময় ওদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। এর পরপরেই দেখা যায় জোরাবর আবার তার বাবার গদিতে বসতে চাইতো। সে চাইতো যে এখন সব কাজ সে নিজে একাই সামাল দিবে, কিন্তু বাবা তখন ওকে জানায়, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ততদিন তোর এই স্বপ্ন কোনো দিনও পূর্ণ হবে না। আসলে তিনি জেনে গিয়েছিলেন যে ওর ছেলে বাচ্চা কেনাবেচার কাজ করত। আমি বেঁচে থাকতে তোকে এই কাজগুলো আমি কোনো দিনও করতে দেব না। এই কথাটা শুনে জোরাবর খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে তার বাবা বেঁচে থাকলে তার কোনো কিছুই হবে না। এজন্য জোরাবর তার বাবাকেই মেরে ফেলে। আর সেটাকে সে এভাবে প্রদর্শন করে যেন অ্যাক্সিডেন্ট হয়েছে ওর বাবার। দেখে এমনটা মনে হচ্ছিল যেন অমৃত সিঁড়ি থেকে পড়ে গেছে। তখন সেখানে থাকা সবাই ওখানে দৌড়ে চলে আসে। সবাই ব্যাপারটাতে অনেক কষ্ট পেয়ে যায়, কারণ অমৃত ছিল তাদের অনেক খাস লোক। জোরাবর আবার এখানে উদাস হওয়ার নাটকও করছিল। এরপর যেদিন অমৃতের শেষ কার্য সম্পন্ন করা হয়েছিল তখন সেখানে কিছু গুন্ডা তাদের উপরে অ্যাটাক করে বসে। ওদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল গোলাগুলি। এখন কোনোভাবে সিকান্দার এবং জারাকে এখান থেকে বের হওয়ার প্রয়োজন ছিল। তখন দৌড়াতে দৌড়াতে ওরা রাস্তাতে চলে আসে এবং একটা ট্যাক্সি খুঁজে পায় এবং সেটাতে উঠে বসে একটা জায়গায় নিয়ে যেতে বলে। এই ট্যাক্সিটা চালাচ্ছিল আসলে শিভম। কিছুক্ষণের মধ্যে দেখা যায় ওই গুন্ডা পান্ডাগুলো এদের পিছা করতে শুরু করে আবারও। তখন শিবম ওদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করে। সবাই তো ওদের উপরে গোলাগুলি চালাচ্ছিল, কিন্তু শিবম শেষে এমন একটা কাজ করে বসে এবং ওদেরকে বাঁচিয়ে নেয়। এরপর ওদেরকে নিয়ে চলে আসে একটা জায়গাতে। সেখানে গিয়ে সবার উপরে চিল্লাচিল্লি করতে শুরু করে দেয় জোরাবর। সিকিউরিটির জিম্মাদারি যার ওপরে ছিল তার ওপরে প্রচণ্ড ক্ষেপে যায় জোরাবর। ওরা যেখানে শেষ কার্য করতে এসেছিল এটা তো অন্য কেউই জানতো না, শুধু এই সিকিউরিটিতে থাকা লোকটাই জানতো। সে এজন্য মনে মনে ভাবছিল ওদের সিকিউরিটির দায়িত্বে থাকা লোকটাই এই কাজটা করেছে, তার জন্য ওকে মেরে ফেলে। এই ব্যাপারটাতে একটা জিনিস তো সাফ হয়ে যায় যে জোরাবর অমৃতের জায়গাটা এতদিনে নিয়ে নিয়েছিল। সে নিজেই ডিসিশন নিতে পারছে এখন। পাশেই দেখা যায় দাঁড়িয়ে আছে শিবম। সে হঠাৎ করেই বলে ওঠে, আমার যে ভাড়াটা হয়েছে সেটা আমাকে দিয়ে দাও, আর আমার গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাকে দিয়ে দিলে আমি এখান থেকে চলে যাব। ওর এই কথাটা শুনে ওর ওপরে চড়াও হয় কয়েকজন এবং গোলাগুলি করতে শুরু করে। তখন এই ব্যাপারটা দেখে জোরাবর বুঝতে পারে যে এই লোকটা তাদের দলে প্রয়োজন, কিন্তু তার আগে থাকা পাসটা চেক করে নিতে হবে। সেখান থেকে শিবম যখন চলে যেতে থাকে তখন যারা ওকে ধন্যবাদ জানায় তাদেরকে বাঁচানোর জন্য। এরপরেই দেখা যায় একটা জায়গাতে স্ট্রিট ফাইট হচ্ছিল। সেখানে শিবমও জয়েন করে। এখানে অনেক পালোয়ান লড়াই করছিল। প্রথমে তো শিবম অনেক মার খেতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে যারা। তারপর শিবমের গায়ের শক্তি যেন অনেক গুণে বেড়ে যায় এবং পালোয়ানটাকে অনেক বাজেভাবে মারতে শুরু করে দেয় শিবম। ফাইটের শেষে শিবমের হাতে একটা চিরকুট এসে পৌঁছে, যেটা যারা দিয়েছিল। সেখানে লেখা ছিল অনেকটা এমন, আমাদের ঝামেলা থেকে দূরে থাকাটাই তোমার জন্য উত্তম হবে। অন্যদিকে দেখা যায় জোরাবর এবং তার লোকজন মিলে শিবমের সম্পর্কে সবকিছু জেনে গেছে। ওর পুরো নাম শিবম পণ্ডিত, আর সে আগে মালিক নামের এক গ্যাংস্টারের জন্য কাজ করত, কিন্তু এখানে এসে ট্যাক্সি ড্রাইভার হয়ে গিয়েছিল শিবম। তবে এখন জোরাবর চাইছিল যে শিবম যেন তার হয়ে কাজ করে। এজন্য জয়দীপ এবং মাহমুদ চলে আসে শিবমের সাথে দেখা করার জন্য, আর গিয়ে ওকে বলে, তোমাকে আমাদের একটা কাজ করে দিতে হবে। ওকে অবশ্য একটা লোকেশনও দেয় এবং সেখান থেকে ওমর নামের একজনকে নিয়ে আসতে বলে। তখন শিবম তাড়াহুড়ো করে সেই জায়গাতে চলে যায় এবং সেখানে যখন সে গিয়ে পৌঁছে তখন বুঝতে পারে এখানে এরা আসলে নেশাজাতীয় দ্রব্যের ধান্দা করে, আর এখানকার মানুষগুলো ছিল অনেক ভয়ঙ্কর। তারপর ওরা একে একে করে শিবমের ওপরে অ্যাটাক করে বসে। আসলে জোরাবর এখানে এটা চেক করতে চাইছিল যে শিবম তাদের গ্রুপে জয়েন করার যোগ্য কিনা, এজন্য তাকে নাফিসার আড্ডা থেকে পাঠিয়ে দিয়েছিল। প্রথমে তো শিবম ওদেরকে অনেক মারধর করতে থাকে, কিন্তু এক পর্যায়ে সে সেই ধরা খেয়ে যায়। ওকে প্রচণ্ড মারধর করা হয়। কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে নাফিসা। তিনি খুব ভালো করেই জানতো যে শিবম কে এবং সে এখানে কেন এসেছে, এজন্য তিনি ওকে কোনোভাবেই মাফ করেন না। আর তার লোকজনকে তিনি বলে দেয়,
খুব একটা দেরি করা যাবে না, একে খুব তাড়াতাড়ি মাটির নিচে গেড়ে মেরে ফেলতে হবে। ওর লোকজনও ঠিক তেমনটাই করে। তবে কিছুক্ষণ পরে শিবম সেই মাটি ভেদ করে বাইরে বেরিয়ে আসে। তখন সে নিজের আসল রূপটা দেখায়। সবাইকে সে অনেক বাজেভাবে মারতে শুরু করে দেয়। যদিও এখানে অনেক মানুষ ছিল, তারপরেও সবাইকে এখানে মেরে ফেলে শিবম। এরপর ওমরের মাথাটা কেটে নিয়ে চলে আসে জোরাবরের কাছে এবং তার পায়ের সামনে ফেলে দেয়। এই ব্যাপারটা দেখে সেখানে থাকা সবাই তো হতবাক হয়ে গিয়েছিল। তারা এটা বুঝতে পারে যে শিবম কোনো সাধারণ গ্যাংস্টার নয়, সে অনেক ভয়ঙ্কর এবং জঘন্য একজন মানুষ। এই জন্য জোরাবর তাকে তার টিমে সামিল করে নেয়। সে যেখানেই যেত সেখানেই শিবমকে নিয়ে যেত। জোরাবর আবার শিবমকে একটা কাজ দিয়েছিল, জারা এবং সিকান্দারের খেয়াল রাখার। এখানে ওরা যখন একটা পার্টিতে এসেছিল তখন একটা ছেলে জারার কাছে আসার চেষ্টা করে। এই ব্যাপারটা দেখে প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় জোরাবর, আর সেই লোকটাকে অনেক মারধর করতে থাকে। তাকে এমনভাবে হত্যা করে যেটা দেখে সেখানে থাকা সবাই হতবাক হয়ে গিয়েছিল। সবাই এটা বুঝতে পারছিল যে জোরাবর একটা পাগল মানুষ, যে কোনো কথাতেই সে মানুষকে মেরে ফেলতে পারে। এরপর সে শিবমকে বলতে থাকে, আমাদের গ্যাংয়ের মধ্যে একটা গাদ্দার রয়েছে। তো সে শিবমকে এই কাজটা দেয় যেন সে গাদ্দারটাকে খুঁজে বের করে, কারণ জোরাবর এখন একটা অনেক ইম্পর্টেন্ট ডিল করতে যাবে। এই ডিলটা তার জন্য খুবই জরুরি ছিল। আসলে এই ডিলটা ওই বাচ্চাদের ছিল, যেটা বড় মাপের একটা গ্যাংস্টারের সাথে করতে যাবে। কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে শিবমকে কিছুই বলে না জোরাবর। এরপরেই দেখা যায় জোরাবর আবার চলে আসে জারার কাছে। তখন যারা ভায়োলিন বাজাচ্ছিল। এই পর্যায়ে সেখানে গিয়েই নাচতে শুরু করে দেয় জোরাবর আর বলে, তোমার এখন থেকে আমাদের সাথে কাজ করা উচিত। কিন্তু ব্যাপারটাতে না করে দেয় জানার সাথে জানায়, এগুলো থেকে আমি যত দূরে থাকবো আমার জন্য ততই ভালো, সাথে আমার ভাই সিকান্দারের জন্য। সে কয়েকটা কড়া কথাও শুনিয়ে দেয় জোরাবরকে। এই ব্যাপারগুলো আবার জোরাবরের কাছে একদমই ভালো লাগেনি। তখন সে অনেক রাগান্বিত হয়ে যায় এবং ওর ভায়োলিনটাই ভেঙে ফেলে। এই ব্যাপারগুলো আবার পাশ থেকেই দেখছিল শিবম। এগুলো দেখে সে খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে জোরাবর তার ভাই বোনদের পরোয়া করে না। পরদিন সকালবেলাতেই শিবম চলে যায় জারার কাছে। আসলে সে জারাকে কিছু একটা দেখাতে চাইছিল। শিবম জারাকে একটা ভায়োলিন গিফট করে। এই ব্যাপারটা দেখে তো খুবই খুশি হয়ে গিয়েছিল জারা। ব্যাপারটাতে যারা এতটা খুশি হয়ে গিয়েছিল যে সে নিজেকে আর ধরে রাখতেই পারে না এবং জড়িয়ে ধরে শিবমকে। এগুলো দেখে বোঝা যায় ওরা দুজনে একে অপরের কাছাকাছি চলে এসেছে। এরপর থেকে ব্যাপার স্যাপার এমনভাবে মোড় নিয়েছিল যেখানে বোঝা যায় দুজনে ওরা একে অপরকে ভালোবাসতে শুরু করে। জারার এই সকল ব্যাপার স্যাপার আবার শিবমকে আলেয়ার কথাটা মনে করিয়ে দেয়। শিবম এই ব্যাপারগুলো খুবই এনজয় করছিল এবং সে জারার কাছে আসতে থাকে। সেদিন সন্ধ্যাবেলাতেই শিবমের কাছে চলে আসে সমর। তিনি এসেই জানায়, আজকে রাতেই নাফিসার সাথে দেখা করতে একজন আসবে। ওরা আসলে একটা ইম্পর্টেন্ট ডিল সম্পর্কে কথা বলতে চায়। এই কথাটা শোনার পরপরই শিবম চলে আসে নাফিসার কাছে এবং দেখতে থাকে যে তার কাছে দেখা করতে কে আসতেছে। কিছুক্ষণ পরেই দেখা যায় নাফিসার সাথে ডিল করতে এসেছিল জারা। সে এখানে গিয়েই নাফিসাকে জিজ্ঞেস করে, আমাদের ওপর তুমি কেন হামলা করিয়েছিলে? তখন নাফিসা ব্যাপারটা বলে সেটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না জারা। সে জানায়, ওই হামলাটা আসলে আমি করাইনি, করিয়েছিল শিবম, কারণ সে তোমাদের কাছাকাছি আসতে চাইছিল। কথাটা শোনার অনেক বড় একটা শক খেয়ে যায় জারা। কোনোভাবেই যেন সেই কথাটা বিশ্বাস করতে পারছিল না। সে মনে মনে ভাবছিল যে নাফিসা তার সাথে হয়তো বা মিথ্যে কথা বলছে। এই জন্য যারা সেখান থেকে চলে যেতে থাকে। তখন সে খেয়াল করে দেখতে পায় কেউ একজন ওর পিছা করছিল। ভালো করে তাকে এসে দেখতে পায় এটা আসলে শিবম। তখন শিবম ওকে বলে, তোমাদের গ্যাংয়ে একটা গাদ্দার রয়েছে, কিন্তু আমি এটা জানতাম না যে, বা কখন আমি এটা চিন্তাও করতে পারিনি যে গাদ্দারটা আসলে তুমি। তখন জারা ওকে বলে, আমিও জেনে গেছি তুমি এখানে কেন এসেছো, কেনই বা আমাদের গ্যাংয়ে তুমি যোগ দিয়েছো। তখন শিবম তাকে সকল সত্য কথাগুলো বলে দেয় যে আলেয়ার কথা আমি তোমাকে বলেছিলাম, সে আসলে একটা ছোট্ট বাচ্চা। আলেয়ার মতো আরো 40-50 জন বাচ্চাকে এখানে ধরে আনা হয়েছে, আর সেই কাজটা করেছে তোমার ভাই জোরাবর। তাদেরকে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছুই করতে পারি, যে কাউকে আমি মেরে ফেলতে পারি। তখন অবশ্য যারা তার সত্য কথাটাও বলে দেয় শিবমকে। আমি চাই যে নাফিসা আমাদের পুরো বিজনেসটা টেক ওভার করে নিক, তবে যেন জোরাবরের কিছু না হয়। আমি শুধু এটুকুই চাই যে আমার পরিবারের সাথে ভায়োলেন্স ছাড়া জীবনযাপন করতে। এই কথাটা শুনে শিবম ওকে আশ্বাস দেয়, জোরাবরের কিছু হবে না, আর তোমার পরিবারকেও আমি এক করে দিব। তুমি যেটা চাও আমি তোমাকে ওটা দিয়েই তারপর দম নিব। এরপর শিবম জোরাবরকে এমন একটা কথা বলে যেটা শুনে একদম হয়রান হয়ে যায় জোরাবর। আসলে ওই গাদ্দার সম্পর্কে বলে শিবম জোরাবরকে। মাহমুদকে এখানে গাদ্দার বলে অভিহিত করে শিবম।
তখন জোরাবর আবার গিয়ে মাহমুদের কাছে বলে, তুই আসলে গাদ্দার, কারণ তোর অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে টাকা রয়েছে। তুই আমাদের ব্যবসায় হেরফের করে টাকাগুলো তোর নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিস, সাথে নাফিসাও তোকে অনেক পরিমাণ টাকা দেয়। আমি যে গাদ্দারকে খুঁজতেছিলাম সেটা আসলে তুই। মাহমুদ তখন ওকে জানায়, বিজনেসের অ্যাকাউন্টে আমি হেরফের করে এই কথাটা সত্য, কিন্তু নাফিসার থেকে আমি একটা টাকাও আজ পর্যন্ত নেইনি। এটুকু কথা শোনায় জোরাবরের জন্য যথেষ্ট ছিল। সাথে সাথেই সে মেরে ফেলে মাহমুদকে। তার কাছে গাদ্দারের শুধু একটাই সাজা, সেটা হচ্ছে মৃত্যু। তবে জয়দীপ যে ওকে মারলো সেও এটা শিওর না যে মাহমুদ আসলে এত কিছু করেছে, কিন্তু যেহেতু জোরাবর ওকে মারতে বলেছে এর জন্য ওকে মারতে বাধ্য হয় সে। এরপর হঠাৎ করে একদিন যারা চলে আসে জোরাবরের কাছে আর বলে, আমি তোর সাথে কাজ করতে চাই, কিন্তু আমার এটুকু সিকিউরিটি প্রয়োজন যে সিকান্দারের যেন কিছু না হয়। জোরাবর অবশ্য ওর কথাগুলো মেনে নেয়, সাথে ওকে বলে, আমি তোমাকে একটা নতুন ডিল সম্পর্কে বলছি। আসলে সে ওই বাচ্চাদের ডিলটা সম্পর্কেই বলতে থাকে জারাকে। যখনই সেই নতুন ডিলটা সম্পর্কে জানতে পারে তখন সাথে সাথে এসেই শিবমকে বলে দেয়। সে জানায়, ওই সকল বাচ্চাগুলোকে নাকি আইল্যান্ডের আশেপাশে রাখা হয়েছে। আমাদের শুধু এটা শিওর হতে হবে যেন বাচ্চাগুলো ওখানে আছে কিনা। এই জন্য যারা সেখানে গিয়ে বাচ্চাগুলোকে চেক করতে চায়। শিবম লাগাতার যারার সাথে কন্ট্যাক্ট করছিল। তখনই জোরাবর আবার এমন কিছু ব্যাপার জানতে পারে যেটা জানার পরে সে অনেক বেশি রাগান্বিত হয়েছিল। সমরকে সে ধরে ফেলেছিল। সে খুব ভালোভাবে বুঝতে পারছিল যে এটা হচ্ছে ইন্টারপোলের এজেন্ট। অনেক বাজেভাবে মারা হয়েছিল সমরকে। ওর হাত পা বেঁধে রাখা হয়েছিল, সাথে ওর মুখটাও বন্ধ করে রাখা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই শিবমকে সেখানে ডেকে আনা হয় এবং ওকে সকল কথা জানায় জোরাবর। সাথে ওকে বলে, একে তোকেই মারতে হবে। শিবম অনেকক্ষণ ধরে এই ব্যাপারগুলো চিন্তা করতে থাকে যে একজন নির্দোষ ইন্টারপোলের এজেন্টকে সে কিভাবে মারতে পারে। তখন সে আচমকাই বন্দুকটা তাক করে ওর দিকে। তখন অবশ্য জয়দেব তার হাতে একটা গুলি করে বসে। এখানে ওরা বুঝে ফেলেছিল যে আসল গাদ্দার শিবম, এজন্য ওকে অনেক বাজেভাবে মারতে শুরু করে দেয়। জোরাবর তখন বলতে থাকে, তোকে আমরা এভাবে মারবো না, আগে ইন্টারপোলের সেই এজেন্টকে মারবো। তার পরপরই ইন্টারপোলের সেই এজেন্টকে মেরে ফেলা হয় এবং শিবমকে অনেক বাজেভাবে মারতে শুরু করে ওরা। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে ব্যাংককের পুলিশ এসে ঘিরে ফেলে পুরো বিল্ডিংটা। তখন শিবমকে তারা অ্যারেস্ট করে নিয়ে চলে যায়, কারণ সেখান থেকে জোরাবর এবং তার লোকজন আগেই পালিয়ে গিয়েছিল। থানায় নিয়ে গিয়ে শিবমকে অনেক বাজেভাবে মারতে শুরু করে পুলিশরা, কারণ ওরা মনে করছিল যে ইন্টারপোলের সেই এজেন্টটাকে শিবমই মেরে ফেলেছে। তবে শিবম এখানে ওদেরকে এটা বলার চেষ্টা করে যে সে ওকে কোনোভাবেই মারেনি আর ওর সাথেই সে কাজ করত, কিন্তু ওরা শিবমের একটা কথাও শুনছিল না। কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন চলে আসে যে কিনা সমরের সাথেই কাজ করত। ওর নাম ছিল সুদীপ। এখানে আসার পরে সুদীপকে বলা হয় যে একে সে চেনে কিনা, কিন্তু সুদীপ ওকে না চেনার ভান করে এবং বলে দেয় যে একে আমি কোনো দিনও দেখিনি। এরপরেই দেখা যায় সেখানে জোরাবর এবং জারা চলে আসে। আসলে এখানে শিবমকে একটা সারপ্রাইজ দিতে এসেছিল ওরা। জারা সেই আইল্যান্ডটাতে গিয়ে একটা ব্যাপার খেয়াল করেছিল। আসলে শিবম জারাকে বলেছিল যে আলিয়ার গলাতে একটা তাবিজ ঝোলানো আছে, কিন্তু সেখানে গিয়ে ওরা বুঝতে পারে যে সেই মেয়েটা মারা গেছে, যার গলাতে আসলে তাবিজ ছিল। এই কথাটা শুনে শিবম তো পুরোপুরি ভেঙে পড়ে। জোরাবর তখন এখানে বলতে থাকে, আমি যদি আগে জানতাম যে তুই আলিয়ার জন্য এখানে এসেছিস তাহলে ওকে অনেক আগেই আমি নিয়ে এসে তোর সামনেই মেরে ফেলতাম। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় শিবম আর কামড় দিয়ে বসে জোরাবরকে। তখন সে বলতে থাকে, তোর এখান থেকে বেঁচে ফেরা একদমই অসম্ভব। একমাত্র তুই যদি মারা যাস তাহলেই তুই এখান থেকে বের হতে পারবি। এরপরেই দেখা যায় শিবম এটা চিন্তা করছিল যে সে এখানে কিভাবে বের হতে পারে। আলিয়াকে ধরিয়ে দেওয়া তাবিজটা সে নিজের গলায় পড়ে নেয়। তখন আবার ও চিন্তা করতে থাকে শিবম। ওর স্বপ্নে এসে আলিয়া বলতে থাকে, এভাবে তুমি হার মানতে পারো না, যে কোনো মূল্যে তোমাকে এখান থেকে বেরোতে হবে। পরদিন সকালবেলাতেই দেখা যায় জেলের মধ্যে থাকা কিছু মানুষের সাথে ফাইট করতে শুরু করে দেয় শিবম। ওরা সবাই মিলে অনেক বাজেভাবে মারতে থাকে শিবমকে। শিবমকে ওরা এত বাজেভাবে মারে যে ওকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে। ওকে একটা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সটা রাস্তা দিয়ে যেতে থাকলে দেখা যায় সেটা অন্য রাস্তার দিকে মোড় নেয়। আসলে এই অ্যাম্বুলেন্সের মধ্যে ছিল সুদীপ এবং সেই ড্রাইভিং করছিল। সে শিবমের সাথ দিচ্ছিল। এইটুকু সুযোগ শিবমের জন্যই ছিল যথেষ্ট। এখান থেকে পালিয়ে যায় শিবম। তখন পুলিশও ওদের পিছে পড়ে যায় এবং সুদীপকে এখানেই মেরে ফেলে, কিন্তু যে কোনো মূল্যে সেখান থেকে বেঁচে যায় শিবম। পরের দৃশ্যেই দেখা যায় জোরাবর তাই বাচ্চাগুলোর ডিলটা করতে যাচ্ছিল। ঠিক এ কারণেই সেখানে জারা এবং সিকান্দারও উপস্থিত ছিল।
আসলে এখানে জোরাবার এবং মার্টিনের মধ্যেই ডিলটা হচ্ছিল। ঠিক তখনই সেই জায়গাতে আবার চলে আসে নাফিসা। সেখানে শিবমকে নিয়ে এসেছিল। নাফিসা বলতে থাকে, শিবম আমার থেকে সাহায্য নিতে এসেছিল। আমাদের দুশ্মন আলাদা আলাদা হতে পারে, সেটা তো চলতেই থাকবে, কিন্তু এখন শিবমকে তুমি সামলাও। তখন শিবমকে এদের হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যায় নাফিসা। এরপর জয়দীপকে বলে, এই ডিলটা কিন্তু আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। ততক্ষণ এখানে মার্টিন এসে পৌঁছে। শিবমের সাথে যে কি করতে হবে সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। জয়দীপ তখন শিবমের কাছে এসে বলে, আমি খুব ভালো করেই জানি তুই হাতটা খোলার চেষ্টা করছিস, আর তুই এটা জানিস না যে এখানে নাফিসাকে কে এনেছে। আসলে জয়দীপ এখানে জেনে গিয়েছিল যে জোরাবরের বাবাকে কে মেরেছে, এই জন্য সে শিবমের সাথ দেয়। সে খুব ভালো করেই জানতো যে জোরাবরের বাবাকে সে নিজেই মেরে ফেলেছে গলা টিপে। ঠিক তখন এই জায়গাতে চলে আসে চেঙ্গিস এবং তার লোকজন। এখানে শুরু হয়ে যায় গোলাগুলি। তবে শিবম একেলাই ওদের সবার উপরেই ভারী পড়ে যায়। এখানে থাকা সবাইকেই মেরে ফেলে, এমনকি চেঙ্গিসকেও। এই গোলাগুলির মধ্যেই এখানে জয়দীপও মারা যায়। কিছুক্ষণের মধ্যে এখানে জোরাবারের লোকজন এসে অ্যাটাক করে ফেলে শিবমকে, কিন্তু শিবম একেলাই ওদের সবার উপরে ভারী পড়ে যায় আর এক এক করে সবাইকে মেরে ফেলতে থাকে। তারপরেই দেখা যায় সেখানে এন্ট্রি নেয় মার্টিনের বস। এরও খুব বাজে অবস্থা করে ফেলেছিল শিবম। ওর দিকে একটা লঞ্চার চালায় এবং ওকে জানে মেরে ফেলে। তারপর অবশ্য ব্যাপারটা জেনে যায় মার্টিন যে শিবম ওর বসকে মেরে ফেলেছে। এই জন্য জোরাবরের সাথে ডিলটা সে ক্যান্সেল করে দেয়। ডিলটা ক্যান্সেল হওয়ার সাথে সাথেই জোরাবরের মাথায় নষ্ট হয়ে যায়, আর সাথে সাথেই সে মার্টিনকে মেরে ফেলে। এরপর শিবম এবং জোরাবরের সামনাসামনি হয়। জোরাবরের মাথা নষ্ট হয়ে গিয়েছিল কারণ ওর ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। এই জন্য ওই 40টা বাচ্চার মধ্যে থেকে একটা বাচ্চাকে সে বাইরে বের করে আনে আর শিবমের চোখের সামনেই তাকে নৃশংসভাবে হত্যা করে। এই ব্যাপারটা দেখে শিবমের মাথায় নষ্ট হয়ে যায়। সে এটা বুঝে উঠতে পারছিল না যে একজন স্বাভাবিক মানুষ কিভাবে একটা বাচ্চাকে এভাবে মারতে পারে। তারপরেই দেখা যায় কন্টেনারের গেটটা খোলা হয় আর সেখান থেকে বের হয়ে আসে আলিয়া। এখানে জানা যায় ওদেরকে এই কন্টেনারটার মধ্যে রাখার পরে একটা বাচ্চার অবস্থা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছিল। এই জন্য তাকে তাবিজটা পরিয়ে দিয়েছিল আলিয়া, আর সেই বাচ্চাটাই মারা গিয়েছিল। এর জন্য ওদের এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গিয়েছিল। জোরাবার তখন একটা নতুন খেল স্টার্ট করে। সে জারা এবং শিবমের হাতে একটা করে বন্দুক দেয়। শিবমকে বলে, তুই যদি বাচ্চাগুলোতে বাঁচাতে চাস তাহলে জারাকে মারতে হবে। আর জারাকে বলে, যদি তুই তোর ভাইদের সাথে আবার তোর পরিবারদের সাথে থাকতে চাস তাহলে শিবমকে মারতে হবে। ওদের কারে কাছেই কোনো অপশন ছিল না। তখনই দেখা যায় পেছন থেকে সিকান্দার জোরাবারের হাতে একটা গুলি করে বসে। এই ব্যাপারটাতে এখানে হট্টগোল শুরু হয়ে যায়। শিবম এবং জোরাবারের মধ্যে ফাইট শুরু হয়। অনেকক্ষণ এই ফাইটটা চলার পরে একেবারে সে গান তাক করে শিবমের দিকে, কিন্তু ওর সামনে চলে আসে জারা। তখন জোরাবার তো ওকেই মেরে ফেলতে চায়। ঠিক ওই সময়ে দেখা যায় একটা ক্রেন দিয়ে জোরাবরের মাথার ওপর একটা কন্টেনার ফেলে শিবম, আর ওকে চ্যাপ্টা করে মেরে ফেলে। সাথে সকল বাচ্চাদেরকেও বাঁচিয়ে নেয় শিবম। এরপর কেটে যায় কয়েকদিন। একটা মিউজিক শোতে গিয়ে জারা এবং শিবমের আবারও দেখা হয়। দুজনের চোখেই ভালোবাসা পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু কেউ কাউকেই কিছুই বলতে পারছিল না। শিবম তখন ওকে বলে, আমি এখান থেকে একবারে চলে যাব। সিকান্দার এবং আলিয়ার খেয়াল রাখতে হবে তোমারই। আসলে শিবম যখন নাফিসার কাছে সাহায্য চাইতে গিয়েছিল তখন সে ওকে বলেছিল, তুমি যদি আমার জন্য কাজ করো তাহলে কেবলমাত্র আমি তোমাকে সাহায্য করব। এই কারণেই নাফিসার জন্য কাজ করতে হবে শিবমকে। দেখা যায় একটা মিশনের জন্য নাফিসা ওকে পাঠায় একটা শুনশান জায়গাতে, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।